সাধারণ মানুষের মাঝে ধানের শীষ বলেন, ধানের ছড়া বলেন অত্যন্ত জনপ্রিয়। গ্রামের মহিলা, ধরেন আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার মেয়ে, এরা সবাই ধানের শীষ। ওনারা কাজল চিনে না, কাজলও চিনে না, বিএনপিও চিনে না, চিনে কি ধানের ছড়া জিয়াউর রহমান। কক্সবাজারের এই অবস্থা, সারা দেশে আমার মনে হচ্ছে একই অবস্থা। মানুষ সবাই বলাবলি করতেছে আদৌ ভোট হবে কিনা, নির্বাচন হবে কিনা, এই নির্বাচনে ইউনূস সাহেব কোন পলিসি আগাবেন, হ্যাঁ, এবং সরকার কি চান, সরকার কি চান যে বিএনপি ক্ষমতায় আসুক না জামাত আসুক, এটা কিন্তু মানুষ বলাবলি করে। আর সেনাবাহিনীর ভূমিকা কী হবে, কারণ যেহেতু সেনাবাহিনীকে সরকার আরপিও সংশোধন করে সেনাবাহিনীকে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এটা কিন্তু ভাইটাল একটা পোস্ট, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের আগামী নির্বাচনে। 2026 সালে নির্বাচনে কেমন হবে, নির্বাচনে কি আসলে ভোট হবে নাকি সাজানো খেলা হবে, সেটা নির্ভর করতেছে টোটালি সেনাবাহিনীর উপর। সেনাবাহিনী যদি চিন্তা করে যে আমরা একটা খেলা খেলবো, তাহলে এখানে আর ভোটারের উপস্থিতি দরকার কি, হ্যাঁ, ফলাফল ঘোষণা করে দেবো। আর যদি সেনাবাহিনী যদি মনে করে যে হ্যাঁ প্রকৃতপক্ষে দেশের মানুষ দীর্ঘ 16-17 বছর ভোট থেকে বঞ্চিত ছিল, ভোটাধিকার হরণ ছিল, ভোটাধিকার পায়নি, ভোট দিতে পারেনি নিজের পছন্দ মতো প্রার্থীকে, এইবার 2026-এ মানুষ, এদেশের মানুষ ভোট দেখ, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করুক, সেটা যদি সেনাবাহিনী মনে করে, নির্বাচন কমিশন মনে করে, প্রফেসর ইউনূস মনে করে, তাহলে ভোটারের উপস্থিতি হবে 80%, এবং ভোট হবে অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বয়স কত? আমার বয়স এখন 66। আপনি কি করেন? আমি সাংবাদিকতা করি। আপনি কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। জি। তা আপনি একটি জেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জি। এই জেলায় নির্বাচনী আসন হচ্ছে 4টি। জি। এই যে 4টি নির্বাচনী আসন, সেই 4টি নির্বাচনী আসনে আগামী নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কোন আসনে বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ। এখানে কক্সবাজার জেলায় 4টি আসন, সংসদীয় আসন। 1 নম্বর আসন হলো কক্সবাজারের চকরিয়া পেকুয়া, আর 2 নম্বর হলো কুতুবদিয়া মহেশখালী, 3 নম্বর আসন হলো কক্সবাজার রামু ঈদগাহ উপজেলা নিয়ে, 4 নম্বর আসন হলো টেকনাফ উখিয়া উপজেলা নিয়ে। তো ধরেন আমরা 1 নম্বর থেকে শুরু করি। জি। 1 নম্বরে হলেন আমাদের বিএনপি এবং জামাত। ওখানে যিনি বিএনপির প্রার্থী তিনি আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের মানে অসম্ভব এই মুহূর্তে সবচেয়ে ভালো নেতা, যাকে আমরা সবাই পছন্দ করি এবং রাজনৈতিক প্রজ্ঞাবান যাকে বলি, সালাউদ্দিন সাহেব। এবং সালাউদ্দিন সাহেবের আসন হলো চকরিয়া এবং পেকুয়া। উনি ওখানে স্থায়ী কমিটির সদস্য। উনি আগেও এখানে এমপি ছিলেন, একাধিকবার মন্ত্রীও ছিলেন, এবারে উনি আবার প্রার্থী। তো ওনার প্রতিদ্বন্দ্বী হলেন জামাত ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক। জি। উনি বয়সে তরুণ, অনেক আমাদেরও জুনিয়র। এবং জামাতের ওখানে একসময় জামাতেরও এমপি ছিলেন চকরিয়াতে, এনামুল হক মঞ্জু। উনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এখন হচ্ছে মঞ্জু ভাই ঢাকায় থাকেন, রাজনীতি নাই অনেকটা। তো জামাতের ওখানে অবস্থান আছে, তবে সালাউদ্দিন সাহেবের কাছে জামাতের অবস্থানটা খুবই দুর্বল। মানে সালাউদ্দিন সাহেবকে টাচ করার মতো চকরিয়াতে বা পেকুয়ায় কোনো নেতা নেই। তারপরে আসেন এবং ইয়েতে কি বলে মহেশখালী কুতুবদিয়া, সেখানে বিএনপি এখনও কৌশলগত কারণে প্রার্থীর নাম ঘোষণা করেননি। তবে আমাদের কাছে মেসেজ আসছে যে এখানে আলমগীর ফরিদকে হয়তো ঘোষণা করতে পারেন, এটা ফাইনাল না এখনও। উনিও সাবেক এমপি বিএনপির, ওনার বাড়ি হলো মহেশখালী উপজেলার প্রপারে, একদম প্রপারে। তাহলে উনি মহেশখালীর, কুতুবদিয়া হলো জামাতের প্রার্থী হামিদুর রহমান আজাদ, উনিও জামাতের কেন্দ্রীয় নেতা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং উনিও আগে এমপি ছিলেন, সাবেক এমপি ছিলেন। তো ওনারও সুনাম আছে ওখানে। তো এখন ধরেন ওখানে যদি আলমগীর ফরিদ যদি প্রার্থী হয়, আর বিএনপির প্রার্থী আলমগীর ফরিদ, জামাতের প্রার্থী যদি হামিদুর রহমান আজাদ হন, তাহলে খেলা হবে বেশ উপভোগ্য। মানে আমরা যারা দর্শক শ্রোতা আছি, আমরা ম্যাচটা দেখে আনন্দ পাবো। তো বলা যায় না যে কে জিতবে কে হারবে, এটা বলা যায় না। তবে এটুকু বলা যায় খেলাটা হবে শ্বাসরুদ্ধকর। হয়তো 1 বলে মানে 1 রানে 1 বলে এরকম যে শ্বাসরুদ্ধকর খেলা দেখি, সেই অবস্থায় হচ্ছে করিয়া পেকুয়া মহেশখালী এবং কুতুবদিয়ার আসনে। এখন ধরেন এই কক্সবাজার 3, এখানে হলেন 3টে উপজেলা,
এটা হলো কক্সবাজার সদর উপজেলা এবং এই রামু উপজেলা প্লাস হলো ঈদগাঁও উপজেলা, এটা নতুন উপজেলা অবশ্য। তো এখানে বিএনপি যিনি প্রার্থী লুৎফর রহমান কাজল, উনি হলেন ঈদগাঁও উপজেলাতে পড়ছেন, ওনার বাড়ি পুকখালি বলি আমরা, ওনার গ্রামের বাড়ি হলো পুকখালি। তবে উনি কক্সবাজার শহরে সেটেল, ওনার বাবা সেটেল অনেক দিন, এখানে ধরেন 70 বছরের ওনাদের এখানে আধিপত্য কক্সবাজার শহরে, লুৎফর রহমান কাজল। আর উনিও আমার বয়সে ছোটো, আমার ছোটো ভাই। তবে উনি আগে এমপি ছিলেন। ওনার একটা সুনাম হলো উনি সবার সাথে মিশেন, মানে অনেক টাকার মালিক, প্রচুর বিত্ত ভয়ও আছে, তার বাবা ছিল, ওনার আছে। তো ওনার মধ্যে এই অহংকারটা নেই, এই জন্য সবাই ওনাকে পছন্দ করেন। তো ওনার এখানে জামাতের প্রার্থী হলো কক্সবাজার কলেজের ভিপি ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের শহীদুল আলম বাহাদুর। তো আমরা ওনাকে ভিপি বাহাদুর বলি। তো ওনার বাড়ি হলো আবার এই কক্সবাজার বাস টার্মিনালের কাছাকাছি, হাজিপাড়া। তো উনিও বয়সে তরুণ, কাজল ভাইদের কাছাকাছি হবে, কাজল ভাইয়ের আনার বয়সের কাছাকাছি হবে, হয়তো 5-6 বছর ছোটো বড়ো হবে। তো ভিপি বাহাদুর কিন্তু একবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন নির্বাচিত। এখন বাহাদুরের জনসমর্থন আছে, খারাপ না। তবে কাজলের সাথে পারবে কি না সেটা একটু দেখার বিষয়, কারণ কাজল আগেও এমপি ছিলেন, আবার কাজল ধানসরা প্রার্থী, ধানের শীষ, ওটা হলো দাড়িপাল্লা। তাহলে এই কক্সবাজার রামু ঈদগাঁতে মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে ধানের শীষ বলেন, ধানের ছড়া বলেন অত্যন্ত জনপ্রিয়। গ্রামের মহিলা, ধরেন আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার মেয়ে, এরা সবাই ধানের শীষ। ওনারা কাজল চিনে না, কাজলও চিনে না, বিএনপিও চিনে না, চিনে কি ধানের ছড়া জিয়াউর রহমান, জিয়া এবং ধানের ছড়া। অতএব কাজলকে এখানে ঠেকানো খুব কঠিন হবে। এখন তারপরে আসেন মনে করেন ওই টেকনাফ, 4 নম্বর আসন টেকনাফ এবং উখিয়া। তো ওখানে যিনি বিএনপির প্রার্থী, ওনাকে আমরা বলি সীমান্ত শার্দুল, শাহজাহান চৌধুরী। উনি বিএনপির আমলে হুইপ ছিলেন পার্লামেন্টে, এবং আমার মনে হয় উনি এবারে মনে হয় 7ম বারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হবেন। বয়সে অনেক সিনিয়র আমাদের, তবে উনি কিন্তু সুস্থ সবল, অত্যন্ত স্মার্ট বয়। এখন তার প্রতিনিধি হলো জামাত ইসলামী জেলা সভাপতি বা জেলা আমির নূর আহমদ আনোয়ারি। উনি বয়সে তরুণ, উনি হয়কং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান। আর শাহজাহান ভাই হলো জেলা বিএনপির সভাপতি, আর আনোয়ারি ভাই হলেন জামাতের সভাপতি বা আমির। তাহলে দুই দলের 2জন সভাপতি একই আসনে, মানে উকিয়া টেকনাফে। এখন শাহজাহান ভাইয়ের বাড়ি হলো, উনি হলেন উখিয়াবাসী, উখিয়া প্রভারে ওনার বাসা বাড়ি। আর নূর আহমদ আনোয়ার সাহেবের বাসা হলো টেকনাফ, হয়কং। এখন এখানে একটু মেরুকরণ হবে যে ধরেন আনোয়ারিকেও হেলা করার সুযোগ নেই, কারণ উনি জেলাতে জামাতের আমির, প্লাস উনি 4বারের নির্বাচিত ইউপি মেম্বার, তাহলে বেশ জনপ্রিয়। মেম্বার না চেয়ারম্যান, তাহলে বেশ জনপ্রিয়। কোন ইউনিয়নের উনি চেয়ারম্যান? হয়কং ইউনিয়ন। উনি বেশ জনপ্রিয় এবং মানুষের মাঝে ওনার সম্পর্কে একটা ভালো ধারণা আছে, পজিটিভ ধারণা আছে। আর শাহজাহান ভাই তো আসি এখানে, আব্দুর রহমান বদি, যিনি আওয়ামী লীগের সাবেক এমপি ছিলেন, ওনাকে আমরা বদি ভাই বলি। এখন বদি ভাই জেলে কারাগারে আছেন, কিন্তু বদি ভাইয়ের লোকজন তো বাইরে আছে না? জি। ওনার সাম্রাজ্য হলো টেকনাফ উকিয়া। এই সাম্রাজ্যের ভিত কিন্তু এখনো কেউ কাঁপাতে পারে নাই, মানে নাড়াইতে পারে নাই। শাহজাহান চৌধুরী বলেন অথবা নূর আহমদ আনোয়ারি বলেন, যেই এমপি হোক, ওই এই যে আব্দুর রহমান বদির আশীর্বাদ নিয়ে এমপি হতে হবে। উইদাউট আব্দুর রহমান বদি এখানে নির্বাচন করার বা নির্বাচিত হওয়ার সুযোগ নেই। আগামী সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে হতে যাচ্ছে, সেই জাতীয় সংসদ নির্বাচনে আপনি কত % ভোটার অংশগ্রহণ করবে আপনাদের এই এলাকায় বলে আপনি মনে করছেন? আমাদের এলাকায় না, আমি ওভারঅল যদি বলি দেশে, আগে আমাদের এলাকায় বলি, এখানে নির্বাচনে ভোটারের উপস্থিতিটা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের উপর, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর। এখন নির্বাচন কমিশন যদি পরিবেশটা দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, তাহলে আমার মনে হয় মিনিমাম 70+ ভোট কাস্ট হবে নিশ্চিত। কিন্তু শর্ত হলো ভোটারদেরকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার যে পরিবেশ, সেই পরিবেশটাকে এনশিওর করতে হবে। কে করবে? প্রশাসন করবে। প্রশাসন যদি করতে সফল হয় তাহলে 80% হতে পারে এটা, ঠিক আছে? জি। আর কক্সবাজারে এই অবস্থা, সারা দেশে আমার মনে হচ্ছে একই অবস্থা। মানুষ সবাই বলা বলি করতেছে আদৌ ভোট হবে কিনা, নির্বাচন হবে কিনা।
এই নির্বাচনে ইউনূস সাহেব কোন পলিসি আগাবেন, হ্যাঁ, এবং সরকার কি চান, সরকার কি চান যে বিএনপি ক্ষমতায় আসুক না জামাত আসুক, এটা কিন্তু মানুষ বলা বলি করে। আর সেনাবাহিনীর ভূমিকা কী হবে, কারণ যেহেতু সেনাবাহিনীকে সরকার আরপিও সংশোধন করে সেনাবাহিনীকে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, জি, এটা কিন্তু ভাইটাল একটা পোস্ট, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের আগামী নির্বাচনে। 2026 সালে নির্বাচনে কেমন হবে, নির্বাচনে কি আসলে ভোট হবে নাকি সাজানো খেলা হবে, সেটা নির্ভর করতেছে টোটালি সেনাবাহিনীর উপর। সেনাবাহিনী যদি চিন্তা করে যে আমরা একটা খেলা খেলবো, তাহলে এখানে আর ভোটারের উপস্থিত দরকার কি, হ্যাঁ, ফলাফল ঘোষণা করে দেবো। আর যদি সেনাবাহিনী যদি মনে করে যে হ্যাঁ প্রকৃতপক্ষে দেশের মানুষ দীর্ঘ 16-17 বছর ভোট থেকে বঞ্চিত ছিল, ভোটাধিকার হরণ ছিল, ভোটাধিকার পায়নি, ভোট দিতে পারেনি নিজের পছন্দ মতো প্রার্থীকে, এইবার 2026-এ মানুষ, এদেশের মানুষ ভোট দেখ, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করুক, সেটা যদি সেনাবাহিনী মনে করে, নির্বাচন কমিশন মনে করে, প্রফেসর ইউনূস মনে করে, তাহলে ভোটারের উপস্থিতি হবে 80%, এবং ভোট হবে অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ, এবং জাতিভাবে একটা এমন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্টের জন্য আমরা অপেক্ষা করতেছি দীর্ঘদিন, যে সংসদের জন্য ওই জাতি অপেক্ষা করতেছে, এমন একটা আমরা পার্লামেন্ট পাবো। আর না হলে সে আগের মতো, যে লাও সে কদু, শেখ হাসিনা যেমন ছিল, যিনি আসবেন তিনিও শেখ হাসিনার ভাই হবেন অথবা বোন হবেন, এগুলো করার লাভ নেই আমাদের। যেমন আমরা দেখলাম 5ই আগস্টের পরে আমরা যেটুকু আশা করছিলাম, আমরা একদম মানে হতাশাই হয়ে গেছে, বেদনায় নীল হয়ে গেছে আমাদের আকাশ, আমাদের স্বপ্নের আকাশগুলো বেদনায় নীল হয়ে গেছে। তার মানে কি, কোনো পরিবর্তন হয়নি, হ্যাঁ কিছু চেহারার পরিবর্তন হয়েছে। নতুন প্রেস ক্লাবে আমরা নতুন লোক যাচ্ছি, আগে যারা ছিল দুশো ছিল, ডিসি নতুন আসছে, আগে ছিল আওয়ামী লীগের ডিসি, এখন বিএনপির ডিসি, জামাতের ডিসি, আগে ছিল আওয়ামী লীগের এসপি, এখন এসপি হলো জামাতের এসপি অথবা নাহলে বিএনপির নাহলে এনসিপির। তাহলে তো কি হলো, এখানে কোনো পরিবর্তন নাই। সাধারণ মানুষের, এদেশের খেটে খাওয়া মানুষের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এবং অফিস আদালতে যে আগে যেরকম ঘুষ দুর্নীতি সীমাহীন ছিল, এখন বরং বড় ক্ষেত্র বিষয় আরও বেড়ে গেছে। মানে এমনও ঘটনা আছে যেগুলো যদি আমি বলি, পাবলিকলি বলি, তাহলে এটা লজ্জায় হেট হয়ে যায়। কারণ একজন ডিসি যদি নোংরামি করে, কারণ ডিসি তো নোংরামির একটা সীমা আছে না। আমি একজন সাংবাদিক, আমি কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আমিও তো নোংরামি করতে পারি, কিন্তু নোংরামির তো একটা সীমা আছে। এই সীমা আমার ক্রস করে গেছি। আমাদের প্রশাসনে যারা আছে ভাইয়েরা, আপনারা আপনার সাথে রাগ করেন, যাই করেন, সবাই না, কিছু সংখ্যক কর্মকর্তা, এটা কি সিভিল অথবা আর্মি, যেটাই, ওনারা একদম সীমা লঙ্ঘন করে ফেলছেন। হাসিনার আমলে যা করছিলেন, এখন প্রফেসর ইউনূসের আমলেও তাই করতেছেন, এবং সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। তাইলে কি হলো যে এই যে এত লোক রক্ত দিলেন, 1800 লোক রক্ত দিলেন, বা 1400 লোক মারা গেলেন, শহীদ হলেন 24শে আগস্টে, জুলাই আগস্ট বিপ্লবে, আমরা 30,000 মানুষ পঙ্গু হলেন, জীবন হারালেন, কেউ মা হারালো, কেউ বোন হারালো, কেউ ভাই হারালো, স্বামী হারালো, কেউ সন্তান হারালো। তো কি হলো, কি পেলাম আমরা? এত রক্তের বিনিময়ে আমরা কি পেলাম? আমরা একটা কি পেলাম, এটা কি বলবো, এটাকে আবর্জনা পেলাম। প্রফেসর ইউনূসের সরাসরি আমাদের যে আশা হয়েছিল, উনি পারেন নাই। কেন পারেন নাই? উনি একা পারবেন না। আরেকটা সমস্যা হলো, আমরা যেটা মনে করি, লোকজন যেটা মনে করে, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন উপদেষ্টা, এখানে ম্যাক্সিমাম উপদেষ্টা হলো, অধিকাংশ উপদেষ্টা হলো অযোগ্য। সোজা কথা হলো, ওনারা কোনো যোগ্যতা নাই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নাই, কোনো যোগ্যতা নাই। আর সবচেয়ে বড় কথা হলো, যোগ্যতা আছে, অভিজ্ঞতাও আছে, কিন্তু ওনার সৎ না, অসৎ। তাহলে কী হবে বলেন? একজন অসৎ লোক দিয়ে আপনি জাতির কী উপকার করবেন? এখন যদি আগে মন্ত্রীরা 1000 কোটি টাকা কামাই করছেন, এখন উপদেষ্টাও যদি 1000 কোটি টাকা কামাই করেন, তাহলে পার্থক্য কী হলো? তাহলে হাসিনা আর ইউনূসের মধ্যে পার্থক্য কী হলো? আমি তো কোনো পার্থক্য দেখি না, আমি না, এদেশের মানুষ কোনো পার্থক্য দেখে না। তাহলে আমাদের দরকার হলো জিয়াউর রহমানের মতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সৎ, যোগ্য এবং মেধাবী দূরদর্শী নেতা দরকার। বড়ই অভাব, এখন বড়ই অভাব। বিএনপিতে কোনো এরকম নেতা নেই। হ্যাঁ, জামাতের লোকজন বলে যে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। হ্যাঁ, ওনাদের কিছু যোগ্যতা আছে, সততা আছে, একদম 100% নাই এটা বলবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে, এবং আপনি একজন সিনিয়র সিটিজেন দেশের, এবং আপনি সংবাদকর্মী,
অর্থাৎ আপনি দুটো জায়গাতেই আপনার একটি গুরুত্বপূর্ণ অবস্থান, আপনি দেশের সিনিয়র সিটিজেন এবং একজন সমাজ সচেতন সংবাদকর্মী হিসেবে। আপনার কাছে আমি একটি জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে যে বিগত দিনের নির্বাচনের যে ডেটা ছিল সেই অনুযায়ী আপনাদের কক্সবাজারে বিএনপির ভোটের পার্সেন্টেজ কত, আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ কত এবং জামাতের ভোটের পার্সেন্টেজ কত? বিগত নির্বাচন যদি বলেন, ধরেন আমরা আমি 2001-এর কথা বলছি, আপনি মাঝখানের কথা বাদ দেন, আপনি 2001-এর ডেটা অনুযায়ী। 2001 হলো, আমার যদ্দূর মনে আছে 2001-এ এখানে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট সংখ্যা বা পার্সেন্টেজ শতকরা হিসাব এটা প্রায় কাছাকাছি দিল, ধরেন 35-34 বা 35-32। আচ্ছা, জামাত ইসলামের কত পার্সেন্টেজ ছিল? এটা ধরেন আমার যদ্দূর মনে আছে 7-8 এরকমই। আচ্ছা, আপনি যে জিনিসটি বললেন যে 2001-এর নির্বাচনের সময় যে নির্বাচনটাকে তো কোনো প্রশ্নবিদ্ধ হয়নি, এরকম একটি নির্বাচন, সেই নির্বাচনের সময় জামাত ইসলামের পার্সেন্টেজ ছিল মাত্র 7-8%। সেই থেকে আজকে এসে 2026 সালের নির্বাচনের সময় যেহেতু একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সেই ক্ষেত্রে জামাতের ভোটের পার্সেন্টেজটা কতটুকু হবে? এটা আসলে ধরেন এরকম তো কোনো জরিপ আমি করিনি, অথবা এরকম কোনো জরিপ করছে দেখছি, জরিপগুলো আমার কাছে মানে জুৎসই মনে হয় নাই। যে আপনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কি জুৎসই সেটা জানাবেন। আমার মনে হয় জামাতের পার্সেন্টেজটা বাড়ছে। কতটুক হতে পারে, মানে 7-8% থেকে কতটুক হতে পারে? এটা যদি বেশি হয়, জি 20%। আচ্ছা, আপনি বলছেন যে আগামী নির্বাচনে 2001-এর নির্বাচন থেকে মানে করে ঠিক 25 বছর পরে ওদের ভোটের মানে পার্সেন্টেজ 20% মতো হয়েছে, কিছু বেড়ে পারে। আর বিএনপির কথা বলছেন যে ওরা 35 বা 36% ভোট পেয়েছিল, তো ওদের কি আগামী নির্বাচনে কি পার্সেন্টেজে কি ওই একই রকম আছে না কিছু বেড়েছে? একটু বাড়ছে। কতটুকু বেড়েছে? ধরেন 4-5। আচ্ছা, যদি 4-5 বাড়ে তার মানে ওদের 40%, আর এদের হলো আপনার 20%, তাহলে 40 আর 20 60%। তাহলে বাকি 40% ভোট কি আপনার আওয়ামী লীগের সমর্থনের? বাকিটা হলো আসলে ধরেন সবাই আওয়ামী লীগ না, ওখানে ধরেন 30% আওয়ামী লীগ। তাহলে এই যে 30% আওয়ামী লীগ বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু নৌকা প্রতীকে নির্বাচন ব্যালটে রাখা হচ্ছে না, সেই ক্ষেত্রে এই 30% ভোটাররা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি সিদ্ধান্ত নিতে পারে বলে এই এলাকার আপনি মনে করেন? এখানে ওই যে বললাম উকিয়া টেকনাফে কিন্তু যারা নৌকার ভোট ছিলেন ওরা কিন্তু এবারে এই দাড়িপাল্লায় চলে যাবে, প্রায় মানে পুরোটা 30% যাবে না, ধরেন 20% দাড়িপাল্লায় চলে যাবে, এটা আমার একটা ধারণা। মানে বদি সাহেবের এলাকা? হ্যাঁ, বদি সাহেব। আচ্ছা, আওয়ামী লীগ আর জামাত ইসলামী দুই মেরুর দল, এবং এর ভেতরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে আর জামাত ইসলামী সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে। তা এই যে দুই মেরুর দল হওয়া সত্ত্বেও বদি সাহেবের এলাকার লোকজনরা কেন বিপরীত দিকে আপনার তাদের মতামত ব্যক্ত করবেন? আমি বলি, এখানে মানে সত্য কথাটা হলো, ধরেন আমরা যদিও জাতীয় নির্বাচন, জি কোনো কোনো আসনে এটাকে জাতীয় নির্বাচন হিসেবে আমরা ধরি না, আমরা মনে করি এটা ব্যক্তির নির্বাচন। ধরেন এটা আব্দুর রহমান বদির নির্বাচন, এটা শাহজাহান সুদির নির্বাচন, এটা নূর আহমদ আনোয়ারের নির্বাচন। এখানে বিএনপির নির্বাচনটা আওয়ামী লীগেরও না, জামাতেরও না। এই জন্য টেকনাফের এটা জটিল বিষয়, সীমান্ত এলাকা তো টেকনাফটা জটিল, অন্য দেশের অন্যান্য প্রান্ত থেকে টেকনাফ ওকে টেকনাফ জটিল, কারণ এখানে মায়ানমার সীমান্ত, এখানে আরাকান আর্মি আছে, এখানে মায়ানমার আছে, এখানে বাংলাদেশ আছে, এখানে ব্যবসা বাণিজ্য আছে, প্রচুর ব্যবসা বাণিজ্য, 1000 কোটি টাকার ব্যবসা বাণিজ্য, ইয়াবার ব্যবসা, ট্যাবলেটের ব্যবসা, অস্ত্রের ব্যবসা, চোরা চালান। এখানে আমাদের দেশ থেকে প্রচুর জিনিস পাচার হয়ে যায় বার্মায়, মানে মায়ানমারে, এখান থেকে সার যায়, তেল যায় বা ওষুধ যায়, ওখান থেকে আসে ইয়াবা, ট্যাবলেট, তাহলে মাদক। এখন গরু আসে, গবাদি পশু, প্রচুর গবাদি পশু আসে। তাহলে এখন ধরেন এই যে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণকে আপনাকে দেখতে হবে, বন্দর, টেকনাফ যে বন্দর, সেই সীমান্ত বন্দরকে নিয়ন্ত্রণ করে আব্দুর রহমান বদি, এখনো তার নিয়ন্ত্রণে, উনি নাই কিন্তু ওনার লোকজন নিয়ন্ত্রণ করে। সেই নিয়ন্ত্রণটা তো বিএনপি নিতে পারে নাই, জামাতও নিতে পারে নাই। এখন ঠিক একইভাবে ওনার টেকনাফকে টোটাল সীমান্তটা তার নিয়ন্ত্রণে, তার মানে বদির নিয়ন্ত্রণে, নট আওয়ামী লীগ। আপনাকে এটা বুঝতে হবে, আওয়ামী লীগ এক জিনিস আর বদি এক জিনিস। তাহলে এখন বদির লোকজন তো আছে, এবং বদি চাইবে যে এখানে কোনো শক্তিশালী প্রার্থী নির্বাচিত হোক, এটা চাইবে না, কারণ বদি এখনও না জেলে, কালকে তো বের হতে পারে, আগামী নির্বাচন, তার বয়স তো কম, বদির তো বেশি বয়সে নেই এখনো, কারণ কত 50+ হবে, বেশি হলো 50, আরও কম হবে। তাহলে বদি চাইবে যে 5 বছর পর যে নির্বাচন হবে, হয়তো এই নির্বাচন উনি প্রার্থী হতে পারতেছেন না, কিন্তু 5 বছর উনি প্রার্থী হবেন। তাহলে এখন যদি শাহজাহান সুদি এমপি হয়ে যান, তাহলে এটা বদির জন্য সমস্যা হয়ে যাবে।
আর নূর আহমদ আনোয়ারি এমপি হলে কিন্তু কোনো সমস্যা না। নূর আহমদ আনোয়ারি মানে দুর্বল প্রার্থী, আর দুর্বল প্রার্থী এমপি হলে নেক্সট নির্বাচনে বৌদি বলবে যে নূর আহমদ আনোয়ারিকে তোমাকে একবার বানাইছি তো, 2026 তোমাকে বানাইছি, তুমি এবার আমার দিয়ে দাও, তাহলে বৌদির জন্য সুবিধা। অতএব বৌদি সেই পরিকল্পনা থেকে এনিহাও বৌদি টাকা দিয়ে, অর্থ দিয়ে, ভোট দিয়ে চাইবে যে নূর আহমদ আনোয়ারির জন্য এমপি হন। ঠিক আছে, আপনার এই মতামতটা আমরা নিচ্ছি। এখন যে জিনিসটি সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় আপনার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হবে। এই যে একই সাথে একই দিনে আপনি দুটো ব্যালটে দুরকম ভোট দিবেন, সেই বিষয়টিকে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন? এটা এই প্রথম কথা হলো, ধরেন এটা নিয়ে অনেক তর্ক হয়েছে, তো প্রচুর তর্ক, জামাত বিএনপির মধ্যে বিশাল ফারাক। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যদি দুদিনে হতো তাহলে আমরা যারা ভোটার, কারণ আমরা অশিক্ষিত মানুষ, হ্যাঁ, এদেশে আমরা যদি বলি শিক্ষার হার 56-60, এটা হলো মিথ্যা কথা। আপনার ব্যক্তিগত মতামত হচ্ছে যে 2 দিনে হলে ভালো হতো, এটা আপনার ব্যক্তিগত মতামত। আমি শেষ একটি প্রশ্ন আপনাকে রাখতে চাচ্ছি যে বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে দেশে শান্তি আছে 50%, আর 50% অশান্তি। আমরা অর্ধেক শান্তিতে অর্ধেক অশান্তিতে আছি। আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে যদি বলা হয় যে আপনি কোন দলকে সমর্থন করবেন, সেই ক্ষেত্রে আপনি কোন দলের কথা বলবেন? আমি বলবো যে পাবলিক যাকে চাই, পাবলিক যদি মনে করে যে বিএনপি আসুক, আমিও বিএনপি, আর পাবলিক যদি মনে করে যে জামাত আসুক, আমিও জামাত। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর সাথে। আমরা জানলাম এই কক্সবাজারের 4টি নির্বাচনী আসনে এই মুহূর্তের নির্বাচনী হালচাল কি, এবং এখানে একটি বৃহৎ দল আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সেই ক্ষেত্রে বিএনপি বরাবরই এখানে একটি বৃহৎ দল ছিল। জামাত ইসলামী যেখানে পার্সেন্টেন্সে মাত্র 7 থেকে 8% ভোট পেত, কিন্তু এই মুহূর্তে যেহেতু নির্বাচনী মাঠ ফাঁকা, সেই ফাঁকায় বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বাংলাদেশে আর কোনো দল না থাকায় অবশ্যই সম্ভবত দ্বিতীয় দল হিসেবে জামাত ইসলামী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু নির্বাচনী মাঠে যদি নৌকা প্রতীক থাকতো তাহলে হয়তো বুঝতেই পারছেন যে জেলা প্রেস ক্লাব অর্থাৎ কক্সবাজার প্রেস ক্লাবের একজন সংবাদকর্মী এবং সিনিয়র সিটিজেন মমতাজ উদ্দিন বাহারীর বক্তব্য অনুযায়ী যে জামাত ইসলামী সেখানে হয়তো ভোটের লড়াইয়ে টিকতে পারতো না যদি নৌকা প্রতীক থাকতো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আমাদের যে দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।